পরিবেশ সুরক্ষায় সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা। সব ইপিজেডে 1.25 লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত। পররাষ্ট্র উপদেষ্টা দীনেশ ত্রিবেদী বৈঠক। শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির খবরে দিল্লির অবস্থান জানতে চায় ঢাকা। নাশকতার শক্তি আওয়ামী লীগের নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা। অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না, নাহিদের হুঁশিয়ারি। তিস্তা প্রকল্প আর বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর এগিয়ে নিতে একমত দুদেশ। সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বে জোর সরকারের। গ্যাস সংকট কাটছেই না। ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, চুলায় জাল নেই। নিয়মিত লোডশেডিং চট্টগ্রামে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়া সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী কথা বলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিকশায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসতো, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি
আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। দেশের শিল্পাঞ্চলগুলোতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বান্ধব অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 1,25,000 বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌর বিদ্যুৎ সাশ্রয়ী সহজলভ্য করতে অর্থনৈতিক মডেল প্রণয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনাও দিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে দিনভর প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শিল্পায়নের পাশাপাশি টেকসই পরিবেশ গড়ার নতুন লক্ষ্য স্থির করেছে সরকার। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় দেশের প্রতিটি ইপিজিডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের অব্যবহৃত জমি ও অবকাঠামোকে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করা হয়। পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের জ্বালানি খাতে সাশ্রয়ী সমাধান আনতে সৌরবিদ্যুতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন তিনি। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ও সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে সোলার ইনভার্টার উৎপাদনে কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তার সিদ্ধান্তও হয়েছে। পরে মন্ত্রিসভায় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রিসভার সদস্যরা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। এ সময় দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ খাতে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করতে না পারে সেই বিষয়ে ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া এই খবরটি আলোচনায় এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও এই সময়ে আলোচনা হয়। আগামী 5 আগস্ট দলের একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত থাকবেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে আসা খবরের বিষয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ইস্যুতে সরকার দেশটির অবস্থান পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তিনি। যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা
বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরো চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং আমার আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কিনা, বিষয় নয়। ধন্যবাদ। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। দুবাইয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমদের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই, এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ বিশেষ জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে, সেটা আমাদের দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে আওয়ামী লীগ, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান মন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। স্যার এনসিপির যে হামলাগুলি হচ্ছে, এনসিপির সমাবেশে স্যার এগুলি প্রশ্ন উঠেছে যে তাদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে, স্যার এই বিষয়টা কি তদন্ত করে জানাবেন কিনা? তদন্তের পরে জানাবো। কথা বলেন দুবাইয়ের কারাগার থেকে সদ্য ছাড়া পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গেও। চাই না, আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলের নেতারা হাসিনা সুরে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন ভ্রান্ত ধারণা ছড়ানোর তীব্র প্রতিবাদও জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু নানা উপায়ে রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা জার্নালিস্ট ইউনিয়ন ডিইউজে। এতে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা সরকারে এসে জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছেন, সরকারকে সময় দিতে হবে। এখন শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে, সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা অত্যন্ত জরুরি বিষয়। আলোচনায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা গেলে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায় এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে।
এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন। সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আলোচনায় পেশাজীবীদের মূল্যায়নের দাবি জানান সাংবাদিক নেতারা। প্রশ্ন রাখেন, বিদেশ থেকে এনে বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে, দেশে সংগ্রামী ভূমিকা রাখাদের অবস্থান কোথায়? পদায়নের নামে দেশি বিদেশি লোক নিয়ে আসেন, আমাদের চেয়ে বেশি আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বলেন, সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখলে তা কখনোই সফল হবে না। গণভোটের রায় বাস্তবায়ন করেই বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রিপোর্ট ওমর ফারুকের। শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে এক দফা শীর্ষক এ আলোচনা সভা। 24-এর এদিনে ঘোষণা আসে এক দফার, যার দুদিন পরেই আবেগের 36 জুলাই আর ক্যালেন্ডারের 5 আগস্টে পতন ঘটে ফ্যাসিবাদী সরকারের। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে এ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে অংশ নেন দলটির শীর্ষ নেতা সহ আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পুলিশ সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন হলে হবিগঞ্জে আলিফের চোখ হারাতে হতো না উল্লেখ করেন দলটির নেতারা। জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিতে গেলেও হয়রানি হতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। আজকে যখন আমার ওই সহযোদ্ধারা নিটোরে যায়, চক্ষু বিজ্ঞানে যায়, সিএমএইচে যেতে চায়, পিজিতে যেতে চায়, একজন সাধারণ রোগীর সাথেও যেই ধরনের ট্রিট করা হয়, তারা যখন পরিচয় দেয় তারা জুলাই যোদ্ধা, তারা তার চেয়ে বেশি সেখান থেকে একটা বিচ্ছিন্ন আচরণ তারা পেয়ে ফিরে আসে। আপনাদের প্রত্যেকটি ক্ষোভ আমাদের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যোগায়, আমাদের উদ্দীপনা দেয় যে না, আমাদের এই বাবাকে, এই মাকে, এই ভাইকে, এই কন্যাকে ন্যায় বিচার পাওয়াই দিতে হবে। ওরা তথাকথিত আয়নাঘর বলে সম্বোধন করছে কেন? ওরা কি আমাদের জীবন্ত কিংবদন্তি তুলির ভাই বা আরমান ভাইকে দেখতে পাচ্ছে না? বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতায় থাকতে হবে বলে হুঁশিয়ারি করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। গণভোট আমাদেরকে বলে, যার হাসিনার ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। সংস্কার বাস্তবায়ন না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সংস্কার তাদেরকে বাস্তবায়ন করতে হবে, অন্যথা যে আন্দোলন আমরা চলমান চালু রেখেছি, শুরু করেছি, সে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এনসিপি এবং সমমনা যে শক্তিগুলো রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বাধ্য করব জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের গণরায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আহত শহীদ পরিবারের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এনসিপি নেতারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে। চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী এবং ভালো অংশীদার হয়ে থাকবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির ওপর সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বে সম্পর্ক গড়তে চায়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর BIISS অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরামের ট্রেনিংয়ের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে। এর মধ্য দিয়ে দুই দেশ উন্নয়ন কৌশলগুলোকে আরও সুসংহত করতে রাজি হয়েছে বলে জানান তিনি। চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী ও ভালো অংশীদার হয়ে পাশে থাকবে।
তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মংলা সমুদ্রবন্দর সম্প্রসারণ এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নিতে ঐক্যমত অর্জিত হয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণ পর্যায়ে যোগাযোগ স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতারা কাজ করছেন বলে জানান তিনি। বাংলাদেশ দুই দেশের সম্পর্ক সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার নীতির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে সব দেশের সাথেই সম্পর্ক করছে। আমরা বন্ধুত্ব জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই অবকাঠামো, পর্যটন, বাণিজ্য ও উদ্ভাবনে চীন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী বলে জানান উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে বাড়ছে ভোগান্তি। কিছু পাম্প বন্ধ, খোলাগুলোতে দীর্ঘ লাইন, সেগুলোতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় গ্যাসের উপর নির্ভরশীলরা। আয় রোজগার অর্ধেকে নেমে গেছে অনেকের। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ না থাকা বিপাকে তারা। আরিফিন শাওনের রিপোর্ট। কিছুদিন আগে অকটেন ডিজেলের সংকটের পর নতুন সংকটের নাম গ্যাস। প্রাইভেট কারের এই দীর্ঘ লাইন গ্যাসের জন্যই। এর শেষ সিএনজি স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে। চরম বিপাকে গ্যাস চালিত গাড়ির চালকরা। সিএনজি চালকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মালিকের জমা, অন্যদিকে মালিকানাধীন গাড়ির চালকদের ডিউটি করতে হয় অতিরিক্ত সময়। আমি সকাল 9টায় সিরিয়াল দিছি, এখন মনে বাজে 12টার উপরে। আমি মাত্র ঢুকলাম এখন লাইনে গ্যাস নাই, সাধারণ মানুষের কষ্ট, নানান মানুষ নানান কথাবার্তা বলতেছে। আসলে কি হয়েছে যে এটা সরকার জানে আর পাম্পওয়ালারা জানে। গ্যাস পাম্পেই শেষ হয়ে যায় দিনের অর্ধেক, আর যদি রাত নেই রাতে তো রাত পার হয়ে যায়। ঠিক মতো ঘুমও হচ্ছে না, অফিসও ঠিক মতো করতে পারতেছে না, আর ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। গ্যাসের সমস্যা সরকার যদি আমাদের করে সহযোগিতা করে বা দেখে অন্য যদি চালু করে দেয় গ্যাসের লাইনটা, তা আমরা এদের কষ্ট থেকে মুক্ত পাবো। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ কম থাকায় ও পর্যাপ্ত চাপ না থাকায় এ সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। আমরা পাম্প চালাইতেছি, মূলত একটা গাড়িতে গ্যাস দিতেছি 10 মিনিট পর পর। একটা লজন বন্ধ রাখি, আবার প্রেসার বাড়ে, আবার একটা গাড়ি দেই। একটা গাড়ি দিতে মিনিমাম 10 থেকে 20 মিনিট সময় লাগে। অনেক ঝামেলা হয়, অনেক ঝগড়া টগড়া হয়, ড্রাইভার ঝগড়া লাগে, এগুলি সমাধান দেওয়া লাগতেছে একটু ঝামেলাই। দ্রুত এ সমস্যার সমাধান চায় চালক ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে প্রকট আকার ধারণ করেছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। স্থানীয়দের অভিযোগ, সুযোগ কাজে লাগিয়ে 1.5 থেকে 2 গুণ বাড়তি ভাড়া নিচ্ছে সিএনজি অটোরিকশা চালকরা। বন্দরনগরীর বাসিন্দারা বলছেন সংকট প্রকট হলেও তা কমিয়ে দেখানো হচ্ছে। তাদের দাবি, গ্যাস ও বিদ্যুৎ অফিস থেকে সংকট নিয়ে সরবরাহ করা তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডে ট্রিপ করার পর থেকে চট্টগ্রামে গ্যাসের যোগান 450 মিলিয়ন ঘনফুট কমে গেছে। ভাসমান টার্মিনাল ঠিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এদিকে বর্তমানে গ্যাস সরবরাহ হচ্ছে মাত্র 200 মিলিয়ন ঘনফুট, যা মোট চাহিদার অর্ধেক। তাই মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। এতে শুধু সিএনজি স্টেশন, শিল্প কারখানা বা ক্যাপটিভ পাওয়ারই সংকটে পড়েনি, বিভিন্ন এলাকায় বাসা বাড়ির চুলার আগুনও নিভে গেছে। পিডিবি জানিয়েছে চট্টগ্রামে লোডশেডিং হচ্ছে 50 থেকে 60 মেগাওয়াট। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, পদ্মা ব্যারেজ তৈরির মাধ্যমে পানির স্টোরেজ ও ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। আর জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেছেন, জনস্বার্থের এই প্রকল্পের ব্যাপারে কারো চোখ রাঙানি কাজে আসবে না। পদ্মা ব্যারেজের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। দেশের নদী ও পানি ব্যবস্থাপনায় পদ্মা ব্যারেজের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন। সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিয়ে ব্যারেজ নির্মাণ অনেক চ্যালেঞ্জিং। প্রতিবেশী দেশের সাথে কূটনীতির ক্ষেত্রে পানির হিস্যার পাশাপাশি ক্ষতিপূরণও চাইতে হবে বাংলাদেশকে।
তারা বলেন পানির ন্যায্য হিস্যা নিশ্চিতেই ব্যারেজ করতে হচ্ছে। আমরা যখন ভারতের সঙ্গে কূটনীতি করি তখন খালি পানির ভাগ চাইবো কেন? আমাদের যে লস্ট আউটপুট, যেটার থেকে আমরা বঞ্চিত হয়েছি পানি না পাওয়ার ফলে, আমাদের যে ক্ষতি হয়েছে মৎস্য সম্পদের, আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের প্রকৃতির, সেটা কেন আমরা চাইবো না? পদ্মা ব্যারেজ কিন্তু নিজে থেকেই পানি তৈরি করবে না, এটা পানি ধারণ করবে। আর পানিটা আসাটা নির্ভর করবে যার কাছে হাইড্রো হেজিমনি রয়েছে, আপস্ট্রিম হেজিমনি রয়েছে, অর্থাৎ ভারতের কাছে। তাহলে এই যে একটা জায়গা, এই জায়গাটাতে কোনটা খুব বেশি জরুরি হবে? যেটা জরুরি হবে সেটা হলো ডিপ্লোমেসি। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন 2033 সালের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ শেষ করার পরিকল্পনা সরকারের। জনস্বার্থ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পদ্মা ব্যারেজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। পানি সম্পদ ব্যবস্থাপনায় যে বিষয়গুলো দরকার, অর্থাৎ সেটা উত্তর পশ্চিমের হোক, দক্ষিণ পশ্চিমের হোক বা উত্তর পূর্বের হোক, যেমন হাওর বাওর, আমরা ইতিমধ্যেই কাজ করছি। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যেমন সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা চেয়েছিলাম আমাদের প্রতিবেশী যে দেশ, সেই দেশের সাথে যে কোনোভাবে হোক এই সমস্যাটা সমাধান করতে, এবং একটা ডিফেন্সিভ একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে ছিল। কিন্তু আমরা এই পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানে পররাষ্ট্রনীতি হবে না। ব্যারেজ নির্মাণে অর্থের অপচয়, অব্যবস্থাপনা ও দক্ষতার ঘাটতি এড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন বক্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে একের পর এক হত্যা ও সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে চলতি বছরে পর্যন্ত সহিংসতার ঘটনায় নিহত হয়েছে প্রায় 250 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মব জাস্টিস আর রাজনৈতিক সহিংসতায়। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে এসব ঘটাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 30 জুলাই দুপুর 3টা উত্তরার দক্ষিণ খান ফায়দাবাদ জামতলয় বাসাটিতে গ্রিল কেটে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। ওই দিনই বিকাল 5:45টার দিকে একই এলাকায় ঘুমন্ত অবস্থায় 71 বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে তারই দুঃসম্পর্কের এক নাতি। পরিবারের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় ওই বৃদ্ধা হত্যার শিকার হন। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই ব্যক্তিকেও। এটা কেমন কালার পলিথিন আনছিলা? নীল কালার পলিথিন। এটা কই? ওটা বাই ফেলাই। ও যেদিন এসছে, আসার পরে আমার মায়ের কাছে সে টাকা চেয়েছিল। আমার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তো সাধারণভাবে আমরা ধারণা করছি হয়তো এটাই কারণ সে খুব ছোট একটা চাকরি করত। রাজধানীতে একের পর এক খুন, সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, গেল 6 মাসে শুধু রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে অন্তত 56 জন। এ সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 133 জন, আর ধর্ষণের শিকার হয়েছেন 404 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার 17 জন। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত শব্দটা এটা হচ্ছে কি, যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এটা মানুষ খুব ব্যবহার করে, তো কোনো একটা ইস্যু ঘটলে যেটা হয় সেন্সিটাইজ হয় এবং ভাইরাল হয়। এই কারণে আতঙ্কিত হওয়ার মতো ইস্যু অনেকেই মনে করে, কিন্তু পরিস্থিতি আসলে আমাদের কাছে আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি, পরিস্থিতি স্বাভাবিক। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে ফের অপরাধে জড়াচ্ছে। যারা অপরাধী এবং অপরাধ চক্র, তারা কিন্তু সবসময় সাইকোলজিগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য তারা ট্রাই করে। যখন দেখবে যে তারা অপরাধ কর্ম করার পরও তারা পানিশমেন্ট পাচ্ছে না, তখন কিন্তু তারা অনেক বেশি আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। প্রপার জাস্টিসটা আমরা এনশিওর না করতে পারার কারণেই, এবং ক্রাইম পরবর্তী সময়ে দ্রুত রেসপন্স করতে না পারার কারণেই, এবং অনেক কিছু লজিস্টিক লিমিটেশন থাকার কারণে এই সমস্যাগুলো অনেক বেশি বাড়তেছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে আরও সচেষ্ট হবার পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের।
আইন শৃঙ্খলা ব্যবস্থার যে লাইবিলিটি যেটা আমি বলবো সেটা হচ্ছে তাদের যে পরিমাণ আর্লি রেসপন্স করার কথা সেটাতে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। কারণ হিসেবে অনেকজন অফিসে আসতেছে না, অনেকজন পলাতক হিসেবে আছে, অনেকে অপারেশন লেভেল আসছে, সেই অপারেশন লেভেল তাদের কোনো এক্সপিরিয়েন্স অনেক সময় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। অনেকেই নতুন নতুন শহরে আসছে কিন্তু শহরের যে একটা যোগাযোগ ব্যবস্থা সে সম্পর্কে অনেকের পরিপূর্ণ আইডিয়াটা এখনো আসতে পারে না, কোন জায়গায় সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ না থাকার কারণে এই বিষয়গুলো অনেক বেশি এখানে বাড়তেছে। হত্যাসহ বিভিন্ন অপরাধের বেশিরভাগের পেছনেই রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজির মতো ঘটনা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে একই সঙ্গে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি। সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কেমব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে বলে আশা করেন সেনাবাহিনী প্রধান। জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। দায়িত্ব অবহেলা ও সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে সব কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম দেখে এই নির্দেশ দেন। বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মুস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল। জেলা প্রশাসকের কার্যালয়ে জানিয়েছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ ছিল। এসবের সূত্র ধরে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম আকস্মিক পরিদর্শন করে এই ব্যবস্থা নেন। এই সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা সহ সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে কঠোর শ্রম, প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্মনৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ 24 জন কর্মকর্তা এবং 2টি সেলস উইংকে পিনাকল অ্যাওয়ার্ডস 2026 শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। MD's Award for Extraordinary Business Impact, CBO's Extraordinary Contribution, People and Cultural Excellence, Sales Excellence এবং Special Contribution এই 5 বিভাগে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি গাজীপুরের সারা রিসোর্টে দি লরিয়েট সোয়ারি শিরোনামে দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে ওই সেরা কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের ডিরেক্টর জাকিয়া সুলতানা শিখা, SM মঞ্জুরুল আলম অভি ও নিশাত তাসনিম সুচি। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার MD মোহাম্মদ রায়হান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের সমাধানে আবারও নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি অস্বীকার করে প্রতিক্রিয়া দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনার প্রধান লক্ষ্য হবে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করা আর ইরানের পরমাণু কর্মসূচির অবসান ঘটানো। তবে গত জুনের সমঝোতা স্মারককে অগ্রাধিকার দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ওই স্মারকটি বিদেশিদের সাথে ইরানের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও ওমানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। সমঝোতা হলেও হরমুজ সবার জন্য উন্মুক্ত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হচ্ছে না তেহরানের। এদিকে 24 ঘণ্টায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে শুধু জুলাই মাসেই অন্তত 152 জন ফিলিস্তিনি হত্যার শিকার হলো, যা এই বছর ইসরায়েলি সেনাদের হাতে এক মাসে সর্বোচ্চ হত্যার রেকর্ড। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় 6 পুলিশ সহ অন্তত 19 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে 34 জন। এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। রবিবার প্রদেশটির সোয়াত শহরের কাবাল পুলিশ স্টেশনে সন্দেহজনক হামলাকারী ঢোকার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়। এতে হামলাকারী স্টেশনের গেটেই গায়ে বাধা বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার পরপর হতাহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের সময় থানার ঠিক বাইরে স্থানীয় নাগরিক সমাজ ও যুবকদের উদ্যোগে একটি সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ বা বিক্ষোভ চলছিল। হামলার পর আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে তারা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি একে কাপুরুষোচিত হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকারীর সহযোগীদের খুঁজে বের করতে পুরো এলাকা জুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের প্র্যাকটিস ফ্যাসিলিটি দেখে অভিভূত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সেই সময়ে দলের ক্রিকেটার হাবিবুল বাশার সুমন এখন প্রধান নির্বাচক। 2003-এ তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ। অনেক কিছু বদলে গেলেও চ্যালেঞ্জটা আছে আগের মতোই। এখনও টেস্টে নিয়মিত ধুঁকতে হয় বাংলাদেশকে, তবে পার্থক্যও আছে কিছু। 23 বছর আগের বাংলাদেশ দল ছিল টেস্টে একেবারে নতুন। মাঠে নামতো টেস্টে কতদিন টিকে থাকা যায় সেই লক্ষ্যে। প্রায় 2 যুগের ব্যবধানে বাংলাদেশ টেস্টে হারিয়েছে অনেক রথী মহারথীকে। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতিও আছে টাইগারদের। ডারউইনে দীর্ঘ ভ্রমণে শেষ অনুশীলনে নেমে গেছে টাইগাররা। তবে বিমানযাত্রার মাঝে বিরতি থাকায় ক্লান্তি খুব একটা নেই। বাংলাদেশে খেলা থাকলে টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পায় ডারউইন। তবে এখানকার মাঠ, কন্ডিশন ও ট্রেনিং ফ্যাসিলিটিতে মুগ্ধ টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ভালো হয়েছে, প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। সব মিলিয়ে প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। সকল ছেলে শিক্ষার্থীর জন্য এটি বাধ্যতামূলক আর মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি ঐচ্ছিক বলেও জানান তিনি। সরকার সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সোমবার দুপুরে সচিবালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ নিয়ে এক সংবাদ সম্মেলনে মাহাদি আমিন এসব কথা বলেন। টোটাল প্রায় 50,000-এর মতন শিক্ষা প্রতিষ্ঠান পার্টিসিপেট করবেন। সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক। প্রত্যেকটা টিম, স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক। ওনারা প্রয়োজন মনে করলে অংশগ্রহণ করবেন এবং আমরা সরকারের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং অনুপ্রেরণা দিয়ে ওনাদের পাশে ইনশাল্লাহ থাকবো।
আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী বেশ কিছু অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সারা বছরব্যাপী আয়োজন করবেন। কর্মকর্তারা এখানে উপস্থিত। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পরিবেশ সুরক্ষায় সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর, গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা, সব ইপিজেডে 1.25 লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত। পররাষ্ট্র উপদেষ্টা দীনেশ ত্রিবেদী বৈঠক, শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির খবরে দিল্লির অবস্থান জানতে চায় ঢাকা, নাশকতার শক্তি আওয়ামী লীগের নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না, নাহিদের হুঁশিয়ারি। তিস্তা প্রকল্প আর বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর এগিয়ে নিতে একমত দুই দেশ, সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বে জোর সরকারের। গ্যাস সংকট কাটছেই না, ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিং চট্টগ্রামে। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। ধন্যবাদ।